নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিশ কুমারের দলের মন্ত্রী এবং তার সঙ্গে বিজেপির মন্ত্রী, তাদের মধ্যে কিন্তু আজকে সরাসরি একটা রীতিমতন মারামারি সিচুয়েশন তৈরি হলো। বিহারের মধ্যে থেকে এই খবর এই মুহূর্তে উঠে আসছে এবং সন্ধ্যেবেলায় পাড়ি দিলেন নীতিশ কুমার দিল্লিতে। দেখা করবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই প্রেক্ষাপট, তার কারণ সামনেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। চন্দ্রবাবু এসেছেন, দেখা করেছেন অমিত শাহের সঙ্গে, 5,000 কোটি টাকা নিয়ে চলে গিয়েছেন, এমন খবর উঠে আসছে এখন এই মুহূর্তে। একদম সরাসরি নীতিশ কুমারের মন্ত্রী, জেডিইউ মন্ত্রী, এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিশ কুমারের পরবর্তীতেই তার নামটা উঠে আসে অশোক চৌধুরী, দলিত সম্প্রদায়ের মন্ত্রী, এবং তার সঙ্গে একদম কিন্তু ঝগড়া লাগলো আজকে একদম বৈঠকে নীতিশ কুমারের সামনেই সেই ঝগড়া, সেখান থেকে মারামারির উপক্রম, এবং অন্যান্য মন্ত্রীরা এসে তারপর ছাড়িয়ে দেন তাদেরকে, এবং তার পরবর্তীতে দেখে নেবেন একজন আরেকজনকে, এরকম হুমকিও শোনা যায় মিটিং এ। সেইখান থেকে কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে, সামনেই উপরাষ্ট্রপতি নির্বাচন, এবং তার আগে নীতিশ কুমার হঠাৎ করে এই রকম মুহূর্তে কেন সন্ধ্যেবেলায়, আজকে সন্ধ্যেবেলায় উইদাউট এনি নোটিস একদম দিল্লিতে চলে গিয়েছেন, এবং যেটা খবর মোদী এবং অমিত শাহের সঙ্গে দেখা করবেন। কিসের ইঙ্গিত এটা? কোথাও কি গিয়ে একটা ওয়ার্নিং দিতে চলেছে নীতিশ কুমার? এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে নীতিশ কুমারের সঙ্গে কিন্তু মোদী, শাহ বা জেপি নাড্ডার মিটিং হয়েছে, এবং সেখান থেকে নীতিশ কুমার বেরিয়ে চলে এসেছেন। নীতি আয়োগের বৈঠক, সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন, এবং তার সেখানে সিট নিয়ে যে ডিসিশন, সিট নিয়ে যে রেশিও শেয়ারিং, সেটা কোনো মতেই তাদের মেলে না। এবং সেইখান থেকে আজকে যেটা দেখলাম আমরা, দুই মন্ত্রীর মধ্যে, রাজ্যের দুই মন্ত্রী, তাদের মধ্যে রীতিমতন ঝগড়া, এমনকি মারামারির উপক্রম। সমস্তটাই বলবো কি প্রেক্ষিতে, কোন বিষয়ে এই ঝগড়া মারামারি, সমস্তটাই শোনার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ সামনেই উপরাষ্ট্রপতি নির্বাচন, এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম অনুযায়ী যেহেতু দুজন সদস্য একদম তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেহেতু সুদর্শন রেড্ডি এবং সিপি রাধাকৃষ্ণন, তাদের মধ্যে কিন্তু ভোট হবে, এবং 786 জন সাংসদ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তারা ভোট দান করবেন, এবং সেই ভোট দান পর্বের মাধ্যমে 394 হচ্ছে ম্যাজিক ফিগার। 394টা ভোট যে পেয়ে যাবেন, যে প্রার্থী পেয়ে যাবেন, তারাই কিন্তু একদম জিতে যাবেন, অর্থাৎ সেই দলের প্রার্থী জিতে যাবেন বা সেই জোটের প্রার্থী জিতে যাবেন। সেই দিক থেকে কিন্তু অবশ্যই সেফ সাইডে আছে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, বা বলা যেতে পারে এনডিএ। তার কারণ এনডিএ এর কাছে সর্বমোট 422টা সাংসদ রয়েছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে। সেই জায়গা থেকে 394টা তো তাদের পেয়ে যাওয়ারই কথা, কিন্তু ক্রস ভোটিং এর একটা সম্ভাবনা থাকছে। ক্রস ভোটিং এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, এই মুহূর্তে বিভিন্ন ধরনের জল্পনা উস্কে উঠছে যে নীতিশ কুমার আবারও কোনো ধরনের কোনো খেলা করে দেবেন না তো। তার কারণ নীতিশ কুমারকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এনডিএ এর সঙ্গে যুক্ত হন, কিন্তু তারপর আবার ছেড়ে চলে যান মাঝপথে। এবং 2022 সালেই আপনাদের মনে থাকবে, একদম লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, তার সঙ্গে রীতিমতন জোটবদ্ধ হয়ে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, এবং বিজেপির বিরুদ্ধে সরকার তৈরি করেছে। আবার 2024-এর কাছাকাছি যখন লোকসভা ভোট, তখন তারা একত্রিত হয়ে যায়, এনডিএ তে এসে যুক্ত হন নীতিশ কুমার। সুতরাং নীতিশ কুমারের কিন্তু একটা হিস্ট্রি রয়েছে, বিভিন্ন সময় তিনি কিন্তু একদম বিজেপি বিরোধী একটা জোট তৈরি করেছেন। 2017 সালেও তার একই রেকর্ড ছিল। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে নীতিশ কুমারের এই যে সামগ্রিক আজকের ঝগড়ার প্রসঙ্গ, সেই প্রসঙ্গে যে একদম দিল্লি উড়ে যাওয়া, সেটা কিন্তু নেহাতি একদম যে ছোট একটা রেগুলার ভিজিট তেমন ধরে নেওয়ার কোনো জায়গা নেই। আগে আপনাদের বলি যে আজকে ঝগড়াটা দুই মন্ত্রীর মধ্যে হলো, কি নিয়ে হলো, এবং সেখান থেকে মারামারির উপক্রম হলো, সেটা আগে শুনুন, তারপর আসছি এই নিয়ে বিস্তারিত। আজকে যে দ্বন্দ্বটা, সংঘাতটা হয়েছিল, সেটা বিজয় সিনহা, তিনি বিজেপির তরফ থেকে কিন্তু রাজ্যের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, কৃষি মন্ত্রী তিনি, এবং তার ছাড়াও অশোক চৌধুরী জেডিইউ দলের অন্যতম একজন মুখ, যিনি কিন্তু নীতিশ কুমারের পরেই পার্টিতে রয়েছেন। যতদিন প্রশান্ত কিশোর ছিলেন ততদিন পর্যন্ত নীতিশ কুমারের পরবর্তীতে প্রশান্ত কিশোরের নামটা ভাবা হতো, কিন্তু এই মুহূর্তে অশোক চৌধুরীর নামটাই কিন্তু সবার সামনে উঠে আসে। তিনি দলিত সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন, সেটা তার একটা বাড়তি অ্যাডভান্টেজ এবং বাড়তি পরিচয়। সেই জায়গা থেকে অশোক চৌধুরী এবং বিজয় সিনহা, তাদের মধ্যে একটা আজকে সংঘাত তৈরি হয়। মিটিং এর অভ্যন্তরে নীতিশ কুমারের উপস্থিতিতেই সংঘাত তৈরি হয়, এবং সেখানে কৃষি বিভাগের একটি জমি অশোক চৌধুরী চেয়ে বসেন বিজয় সিনহার থেকে। তার কারণ তিনি কৃষি মন্ত্রী, তার কাছ থেকে চেয়ে বসেন একটা কলেজ বানানোর জন্য, অর্থাৎ কৃষি বিভাগের একটি জমি, সেখানে একটি কলেজ বানানো হবে, তাই জন্য যেন জমিটি স্যাংশন করা হয়, সেটা চেয়ে বসেন অশোক চৌধুরী। এবং সেখানেই রীতিমতন বিজয় সিনহা তিনি বলে বসেন যে নীতিশ কুমার নিজেই তো এই যে কৃষি বিভাগের জমি হস্তান্তর করা যাবে না, অন্য কোনো ডিপার্টমেন্টকে দেওয়া যাবে না, সেরকম আইনটা ঘোষণা করেছেন নীতিশ কুমার, তাহলে সেই ক্ষেত্রে আমি দেবো কি করে? এই জায়গা থেকে অশোক চৌধুরী হঠাৎ করে ফায়ার হয়ে ওঠেন, এবং তিনি একদম সরাসরি রেগে গিয়ে বলেন যে আপনি কি ভাবছেন আপনি সারা জীবন মন্ত্রী থাকবেন, কৃষি মন্ত্রী থাকবেন? এইরকম তো হাবভাব করছেন আপনি। এটা বলতেই একদম বিজয় সিনহা খেপে ওঠেন, এবং দুজনে একদম চেয়ার ছেড়ে উঠে এসে ধাক্কাধাক্কি হয় তাদের মধ্যে, তেমন পর্যন্ত খবর। এবং সেখানে অন্যান্য মন্ত্রীরা তারপর তাদেরকে ছাড়িয়ে দেন।
কিন্তু তার পরবর্তীতে যেটা খবর উঠে আসছে, এই মুহূর্তে কিন্তু একদম দিল্লিতে উড়ে গিয়েছে নীতিশ কুমার, এবং নীতিশ কুমারের দিল্লি উড়ে যাওয়াটা কিন্তু একদম যে কাকতালীয় সেটা আমরা ধরতে পারছি না। তার কারণ এর আগেও কিন্তু এই দুই মন্ত্রীর মধ্যেই কিন্তু গত 36 দিন আগে অর্থাৎ 1 মাস আগে কিন্তু একই জায়গায় বিভিন্ন অন্য একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সংঘাত তৈরি হয়েছিল, তেমন একটা খবর কিন্তু উঠে আসছে। সুতরাং বিজেপি এবং জেডিইউ তাদের মধ্যে যে একটা সংঘাত, সেই ছবিটা কিন্তু বিহারে এই মুহূর্তে স্পষ্ট, এবং বিজেপি কিন্তু চাইছে না আর কোনো মতেই যে একদম সরাসরি নীতিশ কুমারকে মুখ রেখে এই মুহূর্তে বিজেপির এনডিএ সরকার তারা জোটবদ্ধ হয়ে লড়াইটা করুক। অন্যদিকে সম্রাট চৌধুরী, তাকে কিন্তু বিজেপি এই মুহূর্তে অবশ্যই চাইছে যে নীতিশ কুমারকে রিপ্লেস করে সম্রাট চৌধুরীকে যাতে বসানো যায়, সেই জায়গায় যাতে সম্রাট চৌধুরী আসেন, পরবর্তীতে নীতিশ কুমারের রিপ্লেসমেন্ট হিসেবে যেন নীতিশ কুমারের জেডিইউ দলের পক্ষ থেকে আর কেউ না উঠে আসেন। কিন্তু নীতিশ কুমার এই মুহূর্তে অবশ্যই যে কারণে দিল্লি গেলেন, তার মধ্যে দুটো বিষয় কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, যে ওয়ার্নিং দেওয়া, বিজেপিকে ওয়ার্নিং দেওয়া এই মুহূর্তে যে বিজেপি যে কাজটা করছে সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং সামনেই রয়েছে যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচন, নীতিশ কুমারের হাতে রয়েছে 12 জন সাংসদ, সেটা নীতিশ কুমার যে খুব একটা সহজে ছেড়ে দেবেন, সেই জায়গাটা খুব আলগা দেবেন বিজেপিকে, তেমন কিন্তু ভাবার কোনো জায়গা নেই। এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর যে খবরটা উঠে আসছে, 5,000 কোটি টাকার একটা ডিল হয়েছে, সেটাকে নীতিশ কুমার একটু একটা সুবিধা ওঠানোর চেষ্টা করবেন না। তার 12 জন সাংসদ দিয়ে যে তিনি এনডিএ জোট প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে একদম সরাসরি ভোট দেবেন বলেছেন, তেমন ঘোষণা তিনি সবার আগেই করেছিলেন। সেই জায়গা থেকে কোনো একটা সুবিধা কি ওঠানোর চেষ্টা করবেন না, যেখানে একদম বিজেপির মন্ত্রী তার দলের মন্ত্রীকে একদম মারতে উদ্যত হয়েছেন, সেটার কি কোনো ধরনের কোনো খেসারত দিতে হবে না বিজেপিকে? এই বক্তব্যটা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং তার সঙ্গে অবশ্যই যেটা তাৎপর্যপূর্ণ, এই মুহূর্তে যদি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু কিংবা অন্য কোন সাংসদরা 422টা আসন যেখানে তাদের রয়েছে, 422টার থেকে বেশ কিছু জন যদি কমিয়ে দেয়, অর্থাৎ মোটামুটি এই 28 জন মতন যদি ক্রস ভোটিং করে দেন, তাহলেই কিন্তু 394 আসনটা আর পাওয়া যাবে না। অর্থাৎ 394 যে ম্যাজিক ফিগার, যেটা পেয়ে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন সিপি রাধাকৃষ্ণন বলে ভাবছেন, সেটা কিন্তু আর হবে না। সুতরাং 28 জন সাংসদ তারা যদি এদিক থেকে ওদিকে ভোটটা দিয়ে দেন, তাহলেই কিন্তু রীতিমতন চাপ রয়েছে, এবং ক্রস ভোটিং এর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারতীয় জনতা পার্টির মধ্যে বিভিন্ন ধরনের সমীকরণ কাজ করছে। আরএসএস পন্থী যে সমস্ত সাংসদরা, এর আগেই আপনাদেরকে খবরে জানিয়েছে, আরএসএস পন্থী 3 ডজন সাংসদ কিন্তু রীতিমতন ক্ষেপে আছেন মোদী এবং শাহের উপর, যাদেরকে ইনঅ্যাক্টিভ করে এতদিন ধরে রেখে দেওয়া হয়েছিল। তারা যেমন ক্রস ভোটিং করতে পারেন, ঠিক তেমন ভাবে এই মুহূর্তে নীতিশ কুমারের 12 জন সাংসদ এই ধরনের ঘটনাগুলো যদি কোনো মতেই সলভ করতে না পারেন মোদী এবং শাহ, তাহলে কিন্তু অবশ্যই তারাও কিন্তু ক্রস ভোটিং করতে পারেন। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, তার তেলেগু অস্মিতা সেটা তো রয়েছে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে মিলিয়ে এই মুহূর্তে 9 সেপ্টেম্বর যে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। পর পর খবর উঠে আসছে, এবং সেই খবরগুলো কিন্তু বিচলিত হওয়ার মতোই। এবং আমি আপনি যতটা না বিচলিত হব, তার থেকে বেশি বিচলিত কিন্তু হচ্ছে একদম বিজেপির হাই কমান্ড। তার কারণ সর্বভারতীয় সভাপতির চাপ, আরএসএস এর চাপ, তার সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের চাপ, এবং অবশ্যই ভোট চুরির যে অভিযোগ রাহুল গান্ধী পর পর প্রত্যেকদিন র্যালি বার করে বিহারে করছে, সেটা তো রয়েছে। তার সঙ্গে সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই জায়গা থেকে কিন্তু নীতিশ কুমারকে শান্ত না করতে পারলে, যে কোনো পদ্ধতিতে শান্ত না করতে পারলে, উপরাষ্ট্রপতি নির্বাচনটা হাত ছাড়া পর্যন্ত হতে পারে। কি সিদ্ধান্ত নেয়, কি খবর উঠে আসে, নীতিশ কুমারের সঙ্গে কি বৈঠক হয় মোদী এবং শাহের, আদৌ বৈঠক হয় নাকি, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ বেশ কিছুদিন আগে কিন্তু নীতিশ কুমার গিয়েছিলেন দিল্লিতে, কিন্তু অমিত শাহ কিন্তু সময় দিতে পারেননি। এইটা কি পরবর্তীতে আবার নীতিশ কুমারকে ফেস করতে হবে, নাকি এখন উপরাষ্ট্রপতি পদে নির্বাচনটা আছে বলে তাকে সময় দেয়া হবে, এটা এখন দেখার বিষয়। এবং তার সঙ্গে সিট শেয়ারিং, সেটা নিয়েও কিন্তু একটা রীতিমতন আলাপ আলোচনা হতে পারে, কিংবা রীতিমতন একটা দর কষাকষি হতে পারে। হয়তো চন্দ্রবাবু নাইডুর মতন 5,000 কোটি টাকা তিনি নিলেন না, কিন্তু 2020 সালে তাকে যেভাবে 73টা সিট দিয়ে একদম বসিয়ে দেওয়া হয়েছিল বিহারে, 242টা সিটের মধ্যে 73টা সিটে মাত্র লড়াই করেছিলেন নীতিশ কুমারের জেডিইউ দল, সেটা হয়তো এবারে হয়তো 150টা সিট পেতে পারেন তিনি, কিংবা হয়তো 100টা সিটও পেতে পারেন কমপক্ষে। সেটাই বা কম কিসের, সেই রেশিওটাও কিন্তু হতে পারে, সেই নেগোসিয়েশনটাও কিন্তু হতে পারে। আমরা দেখবো যে কি নেগোসিয়েশন হচ্ছে, সিট শেয়ারিং নিয়ে নেগোসিয়েশন নাকি বিহারে কোনো ফান্ড নিয়ে নেগোসিয়েশন, সমস্তটাই এখন সময় বলবে। কিন্তু এই মুহূর্তে বিহারে কিন্তু সংঘর্ষ হলো দুই শরিক দল যারা সরকার চালাচ্ছে তাদের মধ্যে এবং তাদের মন্ত্রীদের মধ্যে। তারপর উড়ে গেলেন মুখ্যমন্ত্রী দিল্লিতে। এর আউটকাম কি আপনাদের সামনে রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। আপনাদের মতামত সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।